প্রথম যে কেসটা সেটাতে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি আমাদের যে ডোর তার পাল্লাটা বরাবর, পাল্লাটার দিকে, এবং ফোর্সটার অ্যালাইনমেন্ট এরকম যে সেটা একদম পাল্লা বরাবর অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ আমাদের যেই অ্যাক্সিস অফ রোটেশন প্ল্যান থেকে দেখতে যেটা নাকি এখানে একটা পয়েন্টের মতো দেখা যাবে, ফোর্সটাকে এমনভাবে অ্যাপ্লাই করা হয়েছে যেন সেই ফোর্সটা এই পয়েন্ট অফ রোটেশন বরাবর থাকে। আমরা অন্যভাবে কথাটাকে বলতে পারি যে ফোর্সের লাইন অফ অ্যাকশন, অর্থাৎ ফোর্সটা যেই লাইন বরাবর কাজ করছে সেই লাইনটা, ফোর্সের লাইন অফ অ্যাকশনটা অ্যাক্সিস অফ রোটেশন বা প্ল্যান থেকে দেখলে যেটাকে আমরা পয়েন্ট অফ রোটেশন বলছি সেটার বরাবর থাকবে বা সেটার মাঝ দিয়ে চলে যাবে। আরেকটা ভিউ থেকে যদি দেখি যে এখানে আমাদের ডোরের যে অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ ডোরের হিঞ্জ বা কবজাগুলো যে বরাবর থাকবে সেই বরাবর ভার্টিক্যাল ডিরেকশনে আমরা যে একটা অ্যাক্সিসিং করেছি, যে অ্যাক্সিসের অ্যাবাউটে বা চারদিকে ডোরটা ঘুরে যেতে পারে, সেই অ্যাক্সিস অফ রোটেশন বরাবর আমাদের অ্যাপ্লাই করা ফোর্সটা কাজ করছে। তো এই ক্ষেত্রে দরজাটা আসলে মুভ করবে কিনা, দরজাটা আসলে রোটেট করবে কিনা বা ঘুরে গিয়ে বন্ধ হবে কিনা বা হতে পারবে কিনা, আমরা যদি নর্মালি চিন্তা করি একটা প্র্যাকটিক্যাল সিনারিওর পার্সপেক্টিভে, যে আমরা যদি এরকম একটা দরজার উপরে হাত দিয়ে এই ফোর্সের মতো করে একটা ফোর্স অ্যাপ্লাই করি, একটা ধাক্কা দিই, তাহলে কি হবে? কমন সেন্স থেকেই বোঝা যায় যে সেই ক্ষেত্রে ফোর্সের ভ্যালু যতই বড় বা বেশি হোক না কেন, আমরা যত জোরেই ফোর্সটা অ্যাপ্লাই করি না কেন, ফোর্সের অ্যালাইনমেন্ট যদি এমন হয় যে সেটা একদম পাল্লা বরাবর, বা আমরা এখন টেকনিক্যালি বললে এভাবে বলতে পারি যে আমাদের অ্যাক্সিস অফ রোটেশন বরাবর ফোর্সটা অ্যাপ্লাই হয়, তাহলে ফোর্সের ভ্যালু যত বেশি হোক না কেন দরজাটা কখনোই রোটেশনালি মুভ করে বন্ধ হবে না। যদি ফোর্সের ভ্যালু খুব বেশি হয়, অনেক বেশি হয়, এমন হতে পারে যে আমাদের দরজার এই বরাবর যে হিঞ্জগুলো বা কবজাগুলো রয়েছে সেগুলো হয়তো একসময় ফেল করে যাবে, এবং সেই ক্ষেত্রে এই ফোর্স যেই বরাবর অ্যাপ্লাই করা হয়েছে সেই পথে দরজার পাল্লাটা মুভ করা শুরু করবে, কিন্তু সেটা কিন্তু সার্কুলার মুভমেন্ট না, বরং লিনিয়ার মুভমেন্ট। দরজার পাল্লাটা সেই ক্ষেত্রে লিনিয়ার পথে মুভ করে চলে যাবে। সো স্পষ্টতই আমাদের ফোর্সের পজিশন যদি এরকম হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে রোটেশনাল মুভমেন্ট বা সার্কুলার মুভমেন্ট হচ্ছে না এখানে। এটার কারণটা আমরা মোমেন্টের যেই এক্সপ্রেশনটা দেখিয়েছিলাম আগে, সেটাতে আরেকবার ফোকাস করলে স্পষ্ট হবে হয়তোবা, যে মোমেন্টের ডেফিনেশনটা ছিল এরকম যে মোমেন্ট আসলে ফোর্স এবং একটা ডিস্টেন্সের প্রোডাক্ট বা গুণফল। মোমেন্ট ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু সাম ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, একটা লম্ব দূরত্ব। কার ভিতরে একটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করা সম্ভব অবজেক্টটা, সেই অ্যাক্সিস, এবং আমার ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, অর্থাৎ ফোর্সটা যেই লাইন বরাবর কাজ করছে, এই দুটো জিনিসের মাঝে যদি কোনো লম্ব দূরত্ব থাকে, তাহলে সেই লম্ব দূরত্বকে আমার অ্যাপ্লাই করা ফোর্সের সাথে গুণ করলে আমি মোমেন্টের ভ্যালু পাই। এই ব্যাপারটাকে অন্যভাবে বলি যে মোমেন্ট তখনই তৈরি হবে যখন কোনো ফোর্স কোনো একটা অবজেক্টের উপরে এমনভাবে অ্যাপ্লাই হয় যেন সেই অবজেক্টের যেই পটেনশিয়াল অ্যাক্সিস অফ রোটেশন তার সাথে ফোর্সের লাইন অফ অ্যাকশনের মাঝখানের একটা লম্ব দূরত্ব থাকা সম্ভব হয় বা থাকে। তো আমাদের যেই কেসটা দেখা যাচ্ছে যে এখানে ফোর্সের লাইন অফ অ্যাকশন এবং পয়েন্ট অফ রোটেশন যেটা, তাদের মাঝখানে কোনো লম্ব দূরত্ব নেই, বরং ফোর্সের লাইন অফ অ্যাকশনটা পয়েন্ট অফ রোটেশন বা অ্যাক্সিস অফ রোটেশনের মধ্য দিয়ে বা পয়েন্ট অফ রোটেশন বরাবর চলে গেছে। যেহেতু এখানে কোনো লম্ব দূরত্ব নেই, এই কারণেই এখানে আসলে কোনো মোমেন্ট তৈরি হয়নি,
ফোর্স তার মতো কাজ করে যাচ্ছে, কিন্তু এই ফোর্স কোনো মোমেন্ট তৈরি করতে পারেনি, এবং সেই জন্যই এই ক্ষেত্রে দরজার পাল্লাটা কোনোভাবেই রোটেশনালি মুভ করে যাচ্ছে না বা মুভ করা সম্ভব হচ্ছে না। সেকেন্ড কেসেও আমরা দরজার পাল্লার উপরে একই ভ্যালুর বা একই ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই করব, কিন্তু ডিফারেন্স হচ্ছে কেস ওয়ানে আমাদের ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল দরজার পাল্লা বরাবর, একেবারে দরজার পাল্লা বরাবর, টেকনিক্যালি বললে আমাদের যে পয়েন্ট অফ রোটেশন সেটা বরাবর। আর আমাদের সেকেন্ড কেসটাতে বা এই কেসে সেই একই ভ্যালুর ফোর্স অ্যাপ্লাই করা হলো একটু ইনক্লাইন্ড করে। আমি যদি প্ল্যান থেকে দেখি এরকম একটু ইনক্লাইন্ড অবস্থায়। সো আগের বারের মতো এবার আর ফোর্সের লাইন অফ অ্যাকশন সেটা পয়েন্ট অফ রোটেশন দিয়ে বা তার মাঝ দিয়ে চলে যাচ্ছে না, বরং তাদের মাঝখানে একটা দূরত্ব আছে, লম্ব দূরত্ব আছে। তো টেকনিক্যাল ব্যাখ্যাতে যাওয়ার আগে আমি যদি কমন সেন্স থেকে বা কোন প্র্যাকটিক্যাল সিনারিও থেকে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলে কি ঘটনা ঘটে সেটা চিন্তা করি। ব্যাপারটা আসলে কি হচ্ছে যে আমরা দেখেছিলাম কেস ওয়ানে যে আমি যদি দরজার পাল্লার উপরে হাত দিয়ে এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করি যেটা নাকি পয়েন্ট অফ রোটেশন বরাবর চলে যাবে, তাহলে ফোর্সের ভ্যালু যত বেশি হোক না কেন দরজার পাল্লাটা আমি রোটেশনালি মুভ করে আটকাতে পারবো না কখনোই। কেস টুতে এখন এখানে যদি ফোকাস করি যে আমি কোনো দরজার পাল্লার উপরে হাত দিয়ে যদি একটু বাঁকা হয়ে একটু ইনক্লাইন্ড অবস্থায় ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তাহলেও কি কেস ওয়ানের মতো দরজাটা মুভ না করে তার জায়গাতে থেকে যাবে, নাকি এবার মুভ করা শুরু করবে কিছুটা হলেও? চিন্তা করলেই বোঝা যাচ্ছে কমন সেন্স থেকে যে আমি যদি একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে দরজাটার উপরে ফোর্সটা অ্যাপ্লাই করি আমাদের এই কেসের মতো করে, তাহলে কিছুটা হলেও দরজাটা এবার মুভ করা শুরু করবে রোটেশনালি, এটার ব্যাখ্যাটা ফোর্সের কম্পোনেন্ট দিয়ে খুব সহজেই দেওয়া যায় এবং বোঝা যায়। দেখা যাক বিষয়টা কি। আমরা বাই দিস টাইম জানি যে কোনো ফোর্সকে 2D ফোর্সকে ইনফ্যাক্ট যে কোনো ফোর্সকে দুটো কম্পোনেন্টে ভাগ করে দেখানো যায় সবসময়। যে কোনো 2D ফোর্সকে দুটি কম্পোনেন্টে ভাগ করে দেখানো যায়। এখানেও আমাদের অ্যাপ্লাই করা ফোর্সটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে দেখিয়েছি। একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের যে অ্যাক্সিস সিস্টেম, সেই অ্যাক্সিস সিস্টেমের সবুজ বা গ্রিন অ্যাক্সিস বরাবর কাজ করছে, এক চিহ্ন দিয়ে তার ডিরেকশন দেখানো হয়েছে। এবং আরেকটা কম্পোনেন্ট, এই ফোর্সের আরেকটা কম্পোনেন্ট আমাদের অ্যাক্সিস সিস্টেমের যে রেড অ্যাক্সিস সেটা বরাবর কাজ করছে। এখানে রেড কালার দিয়ে কম্পোনেন্ট লিখে এবং অ্যারো সাইন দিয়ে সেই কম্পোনেন্টের ডিরেকশন এবং পজিশন দেখানো হয়েছে। তো যেহেতু আমরা এই ফোর্সটাকে কম্পোনেন্টে ভাগ করে ফেললাম, এই জন্য এখন আর এই ফোর্সের দিকে না তাকিয়ে শুধু কম্পোনেন্ট দুটির উপর ফোকাস করেও আমরা দরজার উপরে ওই ফোর্সটার এফেক্ট অ্যানালাইসিস করতে পারি। ওকে, এখন দেখা যাচ্ছে যে এই কম্পোনেন্ট দুটার মাঝখানে গ্রিন কালারের যে কম্পোনেন্টটা সেটার পজিশনটা আমাদের 1 নম্বর কেসের ফোর্সের পজিশনের মতোই, অর্থাৎ এটা দরজার পাল্লা বরাবর কাজ করছে। আমাদের যে আমাদের যে অ্যাক্সিস অফ রোটেশন বা পয়েন্ট অফ রোটেশন, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন ঠিক তার মাঝ দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই কম্পোনেন্টের সাথে পয়েন্ট অফ রোটেশনের কোনো লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই, এবং সেজন্য নিঃসন্দেহে এই গ্রিন কালারের কম্পোনেন্টটা এই ডোরের উপরে কোনো মুভমেন্ট তৈরি করতে পারছে না বা করছে না। অন্যদিকে রেড কালারের যে কম্পোনেন্টটা রেড অ্যাক্সিস বরাবর, স্পষ্টতই দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তার লাইন অফ অ্যাকশন কখনোই
অ্যাক্সিস অফ রোটেশন বা পয়েন্ট অফ রোটেশন দিয়ে যাচ্ছে না, বরং তাদের মাঝখানে বেশ বড় একটা লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিস্টেন্স তৈরি হয়ে আছে। এবং আমরা জানি যে মোমেন্ট তখনই তৈরি হয় যখন কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করা ফোর্স, সেই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ভিতরে, লাইন অফ অ্যাকশন এবং পয়েন্ট অফ রোটেশনের ভিতরে একটা লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকে। তো স্পষ্টতই এখানে এই রেড কালার কম্পোনেন্টের কারণে একটা মোমেন্ট তৈরি হয়েছে। সেই মোমেন্টের ভ্যালু হচ্ছে রেড কালারের কম্পোনেন্টের ভ্যালুটা, এই ফোর্সের ভ্যালুটা ইনটু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দৌড়টা যে মুভ করে যাচ্ছিল তার অ্যাক্সিস অফ রোটেশনের অ্যাবাউটে বা চারিদিকে, সেটা এই কম্পোনেন্ট দ্বারা তৈরি মোমেন্টের কারণেই। অর্থাৎ যদি সামারাইজ করি, যে এভাবে ইনক্লাইন্ড অবস্থায় কোনো ফোর্স অ্যাপ্লাই করা হলে দরজার পাল্লাটা অবশ্যই ঘুরে যাবে যেটা হলো, এবং সেই ঘুরে যাওয়ার পিছনে যে মোমেন্টটা কাজ করছে সেই মোমেন্টটা তৈরি হচ্ছে এই ফোর্সের দুটো কম্পোনেন্টের মাঝে একটি কম্পোনেন্টের জন্য, যেটা নাকি আমাদের এই কেস দেখানো হয়েছে লাল কালারের কম্পোনেন্ট লিখে। কেস 3তেও কেস 2 এর মতোই একই ম্যাগনিটিউডের বা একই ভ্যালুর ফোর্স ইনক্লাইন্ড করে আমরা দরজার পাল্লার উপর অ্যাপ্লাই করছি। যদি প্ল্যান থেকে দেখি, এরকম ফোর্সটার লাইন অফ অ্যাকশন পয়েন্ট অফ রোটেশন দিয়ে যাচ্ছে না, বরং দূর দিয়ে যাচ্ছে। কেস 2 এর সাথে ডিফারেন্স হচ্ছে যে কেস 2তে ফোর্সটার যে ইনক্লাইনেশন, এই কেসে এই ফোর্সটার ইনক্লাইনেশনের ভ্যালু বেশি, অর্থাৎ বেশি বাঁকা করে বা বেশি সরে গিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। এই ক্ষেত্রেও আমরা এই ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করে চিন্তা করতে পারি। এখানে একটা কম্পোনেন্টকে গ্রিন কালারের, একটা কম্পোনেন্ট রেড কালার দিয়ে দেখানো হয়েছে, অলমোস্ট কেস 2 এর মতোই। এবং আমরা যদি প্র্যাকটিক্যাল কেস চিন্তা করি কমন সেন্স থেকে, যে এই ক্ষেত্রেও দরজার পাল্লাটা রোটেশনালি মুভ করা শুরু করবে আমরা যদি ভাবে ফোর্সটা অ্যাপ্লাই করি। স্পেশাল অবজারভেশন যেটা এখানে, সেটা হচ্ছে যে কেস 2তেও যখন আমরা ইনক্লাইন্ড অবস্থায় ফোর্স অ্যাপ্লাই করলাম দরজার পাল্লার উপরে, তখনও দরজার পাল্লাটা রোটেশনালি মুভ করা শুরু করেছিল। এই কেসেও আমরা দেখছি বা বলছি যে এখানেও দরজার পাল্লাটা রোটেশনালি মুভ করা শুরু করবে। কিন্তু দুইটা কেসের ভিতরে এই মুভমেন্টে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটাও হয়তো বা অনেকেই কমন সেন্স থেকে ধরে ফেলবে, যে কেস 2তে এভাবে ফোর্স অ্যাপ্লাই করার ফলে দরজার পাল্লাটা যত তাড়াতাড়ি বা যত দ্রুত বা যত সহজে মুভ করা শুরু করবে, তার চেয়ে কেস 3-র এইভাবে অ্যাপ্লাই করা ফোর্সের কারণে দরজার পাল্লাটা আরও অনেক বেশি তাড়াতাড়ি, অনেক সহজে, অনেক দ্রুত রোটেশনালি মুভ করা শুরু করবে। আমরা কোনো দরজা যখন আটকাতে যাই বা খুলতে চাই, দরজার উপরে অ্যাপ্লাই করা ফোর্সের ইনক্লাইনেশন যত বেশি দিতে পারবো, তত সহজে দরজাটা বা তত তাড়াতাড়ি দরজার পাল্লাটা আমরা মুভ করে লাগাতে অথবা খুলতে পারবো। এই ব্যাপারটাকেও কেস 2 এর মতো কম্পোনেন্ট, ফোর্সের কম্পোনেন্ট দিয়ে ব্যাখ্যা করা যায়। একটু আগে আমরা বললাম যে আমাদের এই ফোর্সটাকেও দুটো কম্পোনেন্টে ভাগ করা যাচ্ছে। তার ভিতরে গ্রিন কালার যে কম্পোনেন্টটা, সেটা আগের মতোই কোনো মুভমেন্ট দিচ্ছে না, অর্থাৎ এই কম্পোনেন্ট রোটেশনাল মুভমেন্টে কোনো কন্ট্রিবিউট করছে না, বরং এই ক্ষেত্রেও দরজার পাল্লাটার মুভমেন্টের পিছনে যে মোমেন্ট কাজ করছে, সেই মোমেন্ট তৈরিতে রেড কালারের যে কম্পোনেন্টটা, সেটা কন্ট্রিবিউট করেছে। এই রেড কালারের কম্পোনেন্টের ভ্যালু মাল্টিপ্লাই বাই রেড কালারের কম্পোনেন্টের লাইন অফ অ্যাকশন এবং পয়েন্ট অফ রোটেশনের মাঝখানের যে লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্স, সেই রেড কালারের কম্পোনেন্টের ভ্যালু এবং এই ডিস্টেন্সের ভ্যালুর মাল্টিপ্লিকেশন করে আমরা যে মোমেন্টের ভ্যালু পাচ্ছি, সেই মোমেন্টের কারণেই এই কেস 3-তে দরজার পাল্লাটা ঘুরে যাবে।
কেস 2তেও এই রেড কালারের কম্পোনেন্টের কারণে দরজার পাল্লাটা ঘুরে গিয়েছিল। কেস 3তেও বলা হচ্ছে যে এই রেড কালারের কম্পোনেন্টের কারণে যে মোমেন্ট তৈরি হচ্ছে সেই মোমেন্টের কারণেই দরজার পাল্লাটা ঘুরে গিয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু একটু আগে আমরা বললাম যে কেস 3তে দরজার পাল্লার মুভমেন্ট বা রোটেশন বেশি হওয়ার কথা, রোটেশন বা মুভমেন্ট বেশি হওয়ার কথা বা দ্রুত হওয়ার কথা, সহজে হওয়ার কথা। যেহেতু রোটেশন তৈরি করছে মোমেন্ট বা মোমেন্টের কারণে রোটেশন তৈরি হচ্ছে, রোটেশন দ্রুত হওয়ার অর্থ হচ্ছে নিশ্চয়ই মোমেন্টের ভ্যালুও বেশি তৈরি হয়েছে, মোমেন্টের ভ্যালুও বেশি তৈরি হয়েছে। আমরা কম্পোনেন্টের কনসেপ্ট থেকে জানি যে কোনো ফোর্সের কম্পোনেন্ট তাদের যে ভ্যালু সেটা ডিপেন্ড করে সেই ফোর্সের ইনক্লাইনেশনের উপর। আমরা কেস 2তে যদি আরেকবার ফোকাস করি, কেস 2র এই ফোর্সটার যে রেড কম্পোনেন্ট তার যে ভ্যালু তার থেকে কেস 3র এই ফোর্সের রেড কম্পোনেন্টের ভ্যালু অনেক বেশি, কারণ কেস 3র এই ফোর্সটা রেড অ্যাক্সিসের দিকে বেশি ইনক্লাইন্ড। সো যেহেতু কেস 3র রেড কম্পোনেন্টের ভ্যালু বেশি বা ম্যাগনিটিউড বেশি, যদিও পারপেন্ডিকুলার ডিস্টেন্স কেস 3তে যা কেস 2তেও একই, কিন্তু তারপরেও কেস 3র রেড কম্পোনেন্টের ভ্যালু বেশি হওয়ার কারণে কেস 3তে মোমেন্টের ভ্যালু তৈরি হয়েছে বেশি, এবং মোমেন্টের ভ্যালু বেশি তৈরি হওয়ার কারণে কেস 3তে দরজার পাল্লাটা অনেক তাড়াতাড়ি বা অনেক দ্রুত বেশি সহজে মুভ করে বন্ধ করা সম্ভব হবে। কেস 4এও সেম ভ্যালুর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে দরজার পাল্লার উপরে, তবে এবার ফোর্সের ডিরেকশন এমন যে সেটা দরজার পাল্লার সাথে পুরোপুরি পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করছে, লম্বভাবে কাজ করছে। প্লেন থেকে দেখলে এরকম যে এখানে আসলে ফোর্সের ডিরেকশন পুরোপুরি আমাদের অ্যাক্সিস সিস্টেমের যে রেড অ্যাক্সিস সেই বরাবর রয়েছে। কম্পোনেন্টে চিন্তা করতে গেলে এখানে আসলে এই ফোর্সের একটাই কম্পোনেন্ট রেড কালার দিয়ে দেখানো হয়েছে, এবং সেই কম্পোনেন্টের সাথে দরজার যে অ্যাক্সিস অফ রোটেশন তার একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স রয়েছে বলে এখানে একটা মোমেন্ট তৈরি হয়েছে। এবং আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি যেভাবে ফোর্স অ্যাপ্লাই করলে দরজার পাল্লাটা তার যে অ্যাক্সিস অফ রোটেশন তার অ্যাবাউটে রোটেট করা বা ঘোরা শুরু করবে এবং একসময় বন্ধ হয়ে যাবে। ওকে, কেস 2তেও আমরা দেখেছিলাম যে যখন কিছুটা ইনক্লাইন করে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল তখনও দরজার পাল্লাটা মুভ করা শুরু করেছিল। কেস 3তেও দেখা গেছে যে অ্যাপ্লাইড ফোর্সের ইনক্লাইনেশন বাড়িয়ে দেওয়ার কারণেও দরজার পাল্লাটা রোটেশনালি মুভ করে গেছে, এবং এইবারের কেসটাতেও দেখা গেল যে এই ফোর্সের আন্ডারে দরজার পাল্লাটা রোটেশনালি মুভ করা শুরু করেছে। এই তিনটা সিনারিওর ভিতরে ইম্পর্টেন্ট অবজারভেশন যেটা, যে কেস 2, কেস 3 এবং কেস 4 এই তিনটা কেসের ভিতরে যদিও অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু সেম, সবচেয়ে বেশি মোমেন্ট তৈরি হচ্ছে কেস 4-এ, এবং কেস 4-এই সবচেয়ে দ্রুত বা সবচেয়ে সহজে দরজার পাল্লাটা রোটেশনালি মুভ করা সম্ভব হবে। সবচেয়ে বেশি মোমেন্ট তৈরি হচ্ছে, এই কথাটাকে যদি আরেকবার এক্সপ্লেন করি, আমরা কেস 2তে ফিরে যাই, যেখানে মোমেন্ট তৈরি হচ্ছিল আসলে শুধুমাত্র রেড কালারের কম্পোনেন্টটার কারণে, এবং যদিও পারপেন্ডিকুলার ডিস্টেন্স তিনটা কেসই সমান, কেস 2তে রেড কালারের কম্পোনেন্টের ভ্যালু সবচেয়ে কম, ফোর্সের ইনক্লাইনেশন কম হওয়ার কারণে। এই জন্য এখানে মোমেন্ট তৈরি হয়েছে সবচেয়ে কম, এবং এই মোমেন্টের জন্য দরজার পাল্লাতে যে রোটেশন হচ্ছিল সেটাও সবগুলো কেস ভিতরে সবচেয়ে কম হয়েছে। ওয়ারাস কেস 3তে কেস 2-এর চেয়ে রেড কালারের কম্পোনেন্টের ভ্যালু বেশি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ভ্যালু ফিক্স থাকার পরও এখানে মোমেন্টের ভ্যালু তৈরি হয়েছে বেশি, এবং এই জন্য কেস 2-এর চেয়ে কেস 3-তে দরজার পাল্লা রোটেশনের পরিমাণ বেশি। এবং লাস্টে কেস 4-এ যেহেতু পুরো ফোর্সটাই
রেড অ্যাক্সিস বরাবর কাজ করছে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে কেস 4 এর রেড কম্পোনেন্টের, সেজন্য সবচেয়ে বেশি মোমেন্ট তৈরি হয়েছে কেস 4 এ। এবং আমরা কমন সেন্স থেকেই বুঝি যে আমি একটা দরজাকে সবচেয়ে সহজে মুভ করাতে পারবো যদি আমি হাত দিয়ে দরজার পাল্লার সাথে লম্বভাবে ফোর্স অ্যাপ্লাই করি। লাস্ট যে কেসটা, কেস 5, সেখানেও একই ভ্যালুর সেম ফোর্স দরজার পাল্লার উপর অ্যাপ্লাই করা হয়েছে, এবং এবারও কেস 4 এর মতো সেটা দরজার পাল্লার সাথে পারপেন্ডিকুলারভাবে বা লম্বভাবে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু তার পজিশনটা একটু অন্যরকম। কেস 5-এ ফোর্সটার পজিশনটা এরকম যে সেটা অ্যাপ্লাই করা হয়েছে দরজার পাল্লার মাঝ বরাবর। আমরা যদি কেস 4টাকে রিভিউ করে আসি, এখানেও ফোর্সের অ্যালাইনমেন্টটা ছিল কেস 5-এর মতোই, আমাদের এবারে কেসের মতোই, কিন্তু সেটা অ্যাপ্লাই করা হয়েছিল দরজার পাল্লার একদম প্রান্তে, শেষ মাথায়। আর এবার কেস 5-এ আমরা তাকে অ্যাপ্লাই করলাম দরজার পাল্লার মাঝ বরাবর। এখানেও নিঃসন্দেহে ফোর্সের লাইন অফ অ্যাকশন এবং পয়েন্ট অফ রোটেশনের মাঝখানে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স তৈরি হয়েছে বা ডিস্টেন্স আছে, এবং এই জন্য এখানে একটা মোমেন্ট তৈরি হয়েছে, এবং এই মোমেন্টের জন্য এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলেও আমরা সহজেই অনুধাবন করতে পারি যে দরজার পাল্লাটা এক্ষেত্রেও তার অ্যাক্সিস অফ রোটেশনের অ্যাবাউটে বা চারিদিকে মুভ করা শুরু করবে। ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে যে কেস 4-এও দরজার পাল্লা মুভ করছিল, আর এবার কেস 5-এও সেটা মুভ করছে, কিন্তু এই দুবারের ভিতরে সবচেয়ে দ্রুত বা সবচেয়ে সহজে দরজার পাল্লাকে মুভ করা যাবে কেস 4-এর মতো করে ফোর্স অ্যাপ্লাই করলে। আমরা আমাদের কমন প্র্যাকটিক্যাল সেন্স থেকে বুঝতে পারি যে আমি কোনো একটা দরজাকে সবচেয়ে সহজে লাগাতে পারবো দরজার পাল্লার একদম শেষ মাথায়, তার সাথে লম্বভাবে এইভাবে কোনো ফোর্স অ্যাপ্লাই করলে। আমি যদি সমান ফোর্স একইভাবে অর্থাৎ দরজার পাল্লার সাথে লম্বভাবে অ্যাপ্লাই করি, কিন্তু তার পজিশনটা যদি চেঞ্জ করে মাঝ বরাবর নিয়ে যাই, আমরা কমন প্র্যাকটিক্যাল সায়েন্স থেকে বুঝি যে সেক্ষেত্রে আমার দরজার পাল্লাটাকে রোটেশনালি মুভমেন্ট করাতে কষ্ট বেশি হবে, বা সেক্ষেত্রে দরজার পাল্লা স্লোলি বা ধীরে ধীরে কম দ্রুত রোটেশনালি মুভ করবে। ব্যাখ্যাটা বোধহয় স্পষ্ট হয়ে গেছে যে এই ক্ষেত্রে যদিও দুইবারই আমি সমান ফোর্স দিচ্ছি, কিন্তু কেস 5-এ এই কেসে যেহেতু পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ভ্যালু কমে গিয়েছে, লম্ব দূরত্ব কমে গিয়েছে, সেই জন্য মোমেন্টের ভ্যালুও কমে গিয়েছে, যেহেতু মোমেন্ট আসলে ফোর্স এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্সের প্রোডাক্ট বা গুণফল। মোমেন্ট কম হওয়ার কারণেই 5th কেসে আমাদের দরজার পাল্লার রোটেশনাল মুভমেন্ট কম হবে।